দোকানের মাঝে ছেলে আমাকে বউ বানাতে চাইল, মেয়ের বিয়ের বাজার করতে গিয়েছিলাম। শাড়ি কিনতে কিনতে বয়সের কথা উঠল। দোকানদার বলল, আপা, আপনার বয়স তো দেখেই বোঝা যায় না। আমার ছেলের সাথে ছিল। হঠাৎ করে বলল, আম্মু যদি আমার বউ হতো। কথাটা সবাই হাসি মনে নিল। কিন্তু বাসায় ফিরে ছেলে আমাকে একাকী পেয়ে বলল, আম্মু, আমি সত্যি বলেছিলাম। দোকানে আপনাকে শাড়ি পরিয়ে দেখে আমি আর নিজেকে সামলাতে পারছি না। আমি আপনাকে আমার বউ হিসেবে চাই, আপনাকে বিয়ে করতে চাই। আল্লাহ মাফ করবেন। শাড়ির দোকান থেকে ফিরে এসে আমি রান্নাঘরে বিয়ের রেসিপি চেক করছিলাম। মেয়ের বিয়ে, সব ঠিকঠাক চলছে। হঠাৎ টের পেলাম কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে। পেছনে তাকাতেই দেখি আমার ছেলে জাবেদ। কি রে, কিছু বলবি? আমি জিজ্ঞাসা করলাম। জাবেদ ঘাড় নিচু করে দাঁড়িয়ে রইল। আমি ব্যস্ত ছিলাম, তাই আবার কাজে মন দিলাম। আম্মু, হঠাৎ একটা ফিসফিসানি শুনে আমি ঘুরে তাকালাম। বল। আমি কাজ থামিয়ে দিলাম। আম্মু, আমি দোকানে যা বলেছিলাম তা সত্যি। জাবেদ এবার আমার চোখের দিকে তাকাল। কি বলেছিলি? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। প্রথমে বুঝতে পারিনি। দোকানে যখন বলেছিলাম যে আপনি যদি আমার বউ হতেন। জাবেদ আমার কাছে এগিয়ে এল। আম্মু, আমি সত্যি বলেছিলাম। দোকানে আপনাকে শাড়ি পরিয়ে দেখে আমি আর নিজেকে সামলাতে পারছি না। আমি গ্যাস ছেড়ে দিয়ে তার দিকে তাকালাম। আমার ছেলে কি বলছে? জাবেদ, তুই ঠিক আছিস? আমি তার কপালে হাত দিয়ে দেখলাম জ্বর আছে কিনা। আম্মু, আমার কোনো অসুখ হয়নি। জাবেদ আমার হাত ধরল। আমি ঠিকই বলছি। আমি আপনাকে আমার বউ হিসেবে চাই, আপনাকে বিয়ে করতে চাই। আমি হাত ছাড়িয়ে নিয়ে এক পা পেছনে সরে গেলাম। এসব কি বলছিস তুই? আমি তোর মা। আমি জানি আম্মু। জাবেদ আমার দিকে তাকিয়ে রইল। কিন্তু আমি আর নিজেকে সামলাতে পারছি না। আপনাকে দেখলেই আমার মনে হয় আপনি আমার বউ। আম্মু, আমি জানি এটা পাপ, কিন্তু আল্লাহ মাফ করবেন। কি এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবন্তী রায়। আমার বয়স 4-2 বছর। আমার স্বামীর নাম অনিন্দ রায়, বয়স 4-5 বছর। আমাদের 2 সন্তান, অর্ণব আর দীপা। অর্ণব 9 বছর বয়সী, কলেজে পড়ে। দীপা 2 বছর বয়সী, স্কুলে যায়। সেদিন অনিন্দ আর আমি দীপার জন্য বাজারে গিয়েছিলাম। দীপার জন্মদিন আসছে, তাই একটা সুন্দর শাড়ি কিনতে চেয়েছিলাম। শাড়ির দোকানে ঢুকেই দেখলাম সেখানে ভিড় করে লোকজন দাঁড়িয়ে আছে। সকলেই এক ধরনের কথাবার্তা বলছে। আমি অবাক হয়ে দোকানদারকে জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি? দোকানদার হাসিমুখে বলল, আপা, আজকে একটা বিশেষ অফার আছে। যে কেউ আমাদের দোকান থেকে একটি লাল রঙের শাড়ি কিনবে সে একটি হীরার আংটি পাবে। আমি অবাক হয়ে বললাম, হীরার আংটি? এত দামি জিনিস আপনারা ফ্রি দিচ্ছেন? দোকানদার আবার হাসল। আসলে আপা, আমাদের দোকানের বার্ষিকী উপলক্ষে এই অফার। তবে একটা শর্ত আছে, আপনাকে ওই লাল শাড়িটা পরতে হবে এবং একটি রহস্য সমাধান করতে হবে। অনিন্দ আমাকে বলল, শ্রাবন্তী, তুমি চেষ্টা করে দেখো না, কি হয় দেখা যাক। আমি সম্মত হলাম। দোকানদার আমাকে একটি চকচকে লাল রঙের শাড়ি দিল। আমি ট্রায়াল রুমে গিয়ে শাড়িটা পরলাম। যখন বাইরে এলাম, দোকানে উপস্থিত সবাই আমার দিকে তাকিয়ে ওয়াও বলে উঠল। আমার স্বামী অনিন্দ মুগ্ধ চোখে আমার দিকে তাকিয়েছিল। আপা, আপনি খুব সুন্দর লাগছে, দোকানদার বলল। আপনার বয়স তো দেখেই বোঝা যায় না। অনিন্দ হেসে বলল, এই জন্যই তো আমি এখনও এর প্রেমে পাগল। সবাই হাসতে লাগল। কিন্তু হঠাৎ দোকানদার একটি খাম আমার দিকে এগিয়ে দিল। এবার রহস্যটি সমাধান করুন। আমি খামটি খুলে দেখলাম, তাতে একটি পুরানো মানচিত্র ছিল। মানচিত্রের একপাশে লেখা ছিল, যে খুঁজে পাবে প্রাচীন মন্দিরের সিন্দুক, হীরার আংটি, তার হবে নিজস্ব হাতমনের বাঁধন। এটা কি কোনো ধাঁধা? আমি জিজ্ঞাসা করলাম। দোকানদার নীরবে মাথা নাড়ল। আপনার কাছে ঠিক 4-8 ঘন্টা সময় আছে। যদি আপনি এই সময়ের মধ্যে মন্দিরটি খুঁজে পান এবং সেখানকার সিন্দুক খুলতে পারেন, তাহলে আংটিটি আপনারই। আমি অবাক হয়ে অনিন্দর দিকে তাকালাম। সে আমার দিকে চোখ টিপে ইশারা করল, যেন বলছে, চেষ্টা করে দেখো। আমরা শাড়িটি কিনে বাড়ি ফিরলাম। পুরো রাস্তা আমি ওই মানচিত্র নিয়ে ভাবছিলাম। বাড়ি পৌঁছেই আমি মানচিত্রটি ভালো করে পরীক্ষা করতে শুরু করলাম।
এটি নগরের একটি পুরানো অঞ্চলের মানচিত্র ছিল, যেখানে একটি প্রাচীন মন্দির চিহ্নিত করা ছিল। আমি মানচিত্রটি দেখে অবাক হলাম কারণ ওই এলাকাটি আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। অনিন্দ, আমি আগামীকাল এই জায়গায় যেতে চাই, আমি বললাম। ঠিক আছে, আমি তোমার সাথে যাব, অনিন্দ উত্তর দিল। পরের দিন সকালে আমরা দুজন মানচিত্রে চিহ্নিত জায়গায় গেলাম। সেখানে পৌঁছে দেখলাম একটি পুরানো জীর্ণ ভবন দাঁড়িয়ে আছে। এটি কোনো মন্দিরের মতো দেখাচ্ছিল না, বরং একটি পরিত্যক্ত বাড়ির মতো। এটা কি ওই মন্দির? আমি জিজ্ঞাসা করলাম। হয়তো পুরানো মন্দিরটি ভেঙে ফেলা হয়েছে এবং এই বাড়িটি নির্মাণ করা হয়েছে, অনিন্দ উত্তর দিল। আমরা বাড়িটির চারপাশে ঘুরতে লাগলাম। হঠাৎ আমার নজর পড়ল বাড়ির পেছনের দিকে একটি ছোট দরজার উপর। দরজাটি আধা খোলা ছিল। আমরা দুজন সেই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকতেই আমরা অবাক হয়ে গেলাম। বাইরে থেকে পুরানো বাড়ি মনে হলেও ভিতরটা একেবারে আলাদা ছিল। এটি একটি সুন্দর, আধুনিক অফিস। সেখানে বেশ কয়েকজন লোক কাজ করছিল। একজন মহিলা আমাদের দিকে এগিয়ে এলেন। আপনারা কি কাউকে খুঁজছেন? তিনি জিজ্ঞাসা করলেন। আমরা? আসলে আমি থতমত খেয়ে গেলাম, কি বলবো বুঝতে পারছিলাম না। অনিন্দ তাড়াতাড়ি বলল, আমরা এই এলাকায় একটি প্রাচীন মন্দির খুঁজছি মহিলাটি হাসলেন। ওহ, আপনারা নিশ্চয়ই রহস্য সমাধানে এসেছেন। আসুন, আপনাদের প্রফেসর খানের সাথে দেখা করাই আমরা অবাক হয়ে একে অপরের দিকে তাকালাম। মহিলাটি আমাদের একটি বড় কক্ষে নিয়ে গেলেন, যেখানে একজন বয়স্ক ভদ্রলোক বসেছিলেন। তার সামনে অনেকগুলো প্রাচীন পুঁথি ও পাথরের টুকরো ছিল। প্রফেসর, আরও দুজন রহস্য সমাধানকারী এসেছেন, মহিলাটি বললেন। প্রফেসর খান আমাদের দিকে তাকিয়ে হাসলেন। স্বাগতম। আমি প্রফেসর জাহির খান, এই আর্কিওলজিক্যাল রিসার্চ সেন্টারের প্রধান আর্কিওলজিক্যাল রিসার্চ সেন্টার? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, এটি আমাদের গোপন গবেষণা কেন্দ্র। আমরা এখানে প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে গবেষণা করি, প্রফেসর খান ব্যাখ্যা করলেন। এবং আমরা কিছু বিশেষ লোককে আমাদের গবেষণায় অংশগ্রহণ করার সুযোগ দিই। তারা কিছু রহস্যময় ধাঁধার সমাধান করে আমাদের সাহায্য করে। আর আমরা কিভাবে নির্বাচিত হলাম? অনিন্দ জিজ্ঞাসা করল। আমরা মানুষের মধ্যে অনুসন্ধিৎসা খুঁজি। আপনারা সেই শাড়ির দোকানে রহস্যময় মানচিত্রের প্রতি আগ্রহ দেখালেন, তাই আপনাদের নির্বাচন করা হল, প্রফেসর খান বললেন। তাহলে দোকানদার আমি শুরু করলাম। হ্যাঁ, তিনি আমাদের দলের সদস্য। আমরা বিভিন্ন জায়গায় আমাদের লোক রেখেছি, যারা সম্ভাব্য প্রার্থী খুঁজে বের করে, প্রফেসর খান উত্তর দিলেন। আমি বুঝতে পারলাম না এসব কি হচ্ছে। কিন্তু আসল রহস্য কি? আমরা কি করতে হবে? প্রফেসর খান একটি গ্লাস কেসের দিকে ইশারা করলেন, যেখানে একটি সুন্দর হীরার আংটি রাখা ছিল। এই আংটিটি এক প্রাচীন রাজকুমারীর ছিল। তিনি একটি গুপ্ত মন্দিরে এটি লুকিয়ে রেখেছিলেন, যাতে দুষ্কৃতকারীরা এটি না পায়। আমরা সেই মন্দিরের সন্ধান পেয়েছি, কিন্তু সেখানে যাওয়ার পথ এখনও গোপন। আমরা বিশ্বাস করি আপনারা সেই পথ খুঁজে বের করতে পারবেন। আমরা? কেন? অনিন্দ জিজ্ঞাসা করল। কারণ আপনার স্ত্রী একজন বিশেষ ব্যক্তি। তার রক্তে সেই রাজকুমারীর রক্ত প্রবাহিত, প্রফেসর খান বললেন। আমি চমকে উঠলাম। কি? আমি একজন সাধারণ গৃহিণী। আমার রক্তে কোনো রাজকুমারীর রক্ত নেই। প্রফেসর খান একটি পুরানো ছবি আমার দিকে এগিয়ে দিলেন। এটি সেই রাজকুমারীর একমাত্র ছবি। আমি ছবিটি দেখে অবাক হয়ে গেলাম। রাজকুমারী দেখতে একেবারে আমার মতোই ছিলেন। একই চেহারা, একই চোখ, একই মুখের গঠন। এটা অসম্ভব। আমি ফিসফিস করে বললাম। কিন্তু এটাই সত্য। এবং আমরা বিশ্বাস করি, আপনি যদি সেই লাল শাড়িটি পরেন, যা রাজকুমারী প্রায় পরতেন, তাহলে আপনি মন্দিরের গুপ্ত পথ খুঁজে পাবেন, প্রফেসর খান বললেন। আর যদি আমরা সাহায্য করি? অনিন্দ জিজ্ঞাসা করল। তাহলে আপনারা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ খুঁজে পাবেন, এবং হ্যাঁ, সেই হীরার আংটিও আপনাদের হবে, প্রফেসর খান হাসলেন। আমি অনিন্দর দিকে তাকালাম। সে আমার দিকে মাথা নাড়ল, যেন বলছে, আমরা এটা করতে পারি। ঠিক আছে, আমরা সাহায্য করব, আমি বললাম। প্রফেসর খান খুশি হয়ে উঠলেন। চমৎকার! আপনাদের সেই লাল শাড়ি পরতে হবে এবং আমাদের সাথে একটি জায়গায় যেতে হবে। আমি বাড়ি থেকে সেই লাল শাড়িটি নিয়ে এলাম এবং পরলাম। প্রফেসর খান আমাদের একটি গাড়িতে করে শহরের বাইরে একটি জঙ্গলের মধ্যে নিয়ে গেলেন। জঙ্গলের মধ্যে একটি পুরানো পাথরের স্তম্ভ দাঁড়িয়েছিল।
এটি সেই প্রাচীন মন্দিরের একমাত্র চিহ্ন যা এখনও দৃশ্যমান, প্রফেসর খান ব্যাখ্যা করলেন। মন্দিরের বাকি অংশ মাটির নিচে। শ্রাবন্তী, এবার আপনি স্তম্ভটি স্পর্শ করুন গো। আমি ঘাবড়ে গিয়ে অনিন্দর দিকে তাকালাম। সে উৎসাহ দিয়ে আমার হাত চেপে ধরল। আমি ধীরে ধীরে স্তম্ভের কাছে গেলাম এবং হাত বাড়িয়ে স্পর্শ করলাম। হঠাৎ স্তম্ভটি আলোকিত হয়ে উঠল। একটি নীল আলো স্তম্ভ থেকে বের হয়ে মাটির উপর একটি পথ তৈরি করল। আমরা সবাই অবাক হয়ে এই দৃশ্য দেখছিলাম। এটাই সেই পথ, প্রফেসর খান উৎসাহিত হয়ে বললেন। চলুন আমরা এই পথ ধরে যাই। আমরা নীল আলোর পথ ধরে হাঁটতে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর আমরা একটি গুহার মুখের সামনে পৌঁছালাম। গুহার ভিতরে ঢুকতেই দেখলাম এটি আসলে একটি বিশাল মন্দির। পুরো মন্দির মাটির নিচে লুকানো ছিল। মন্দিরের মধ্যে প্রবেশ করতেই আমরা আরও অবাক হয়ে গেলাম। মন্দিরের দেয়ালগুলোতে অসংখ্য মূল্যবান পাথর বসানো ছিল, যা আলোতে ঝকমক করছিল। মন্দিরের মাঝখানে একটি বিশাল সিংহাসন ছিল, যেখানে একটি মূর্তি বসেছিল। ওই মূর্তিটি সেই রাজকুমারীর, প্রফেসর খান বললেন। আমি মূর্তির কাছে গেলাম। এটি আমারই মতো দেখতে ছিল। মূর্তির হাতে একটি সিন্দুক ছিল। ওই সিন্দুকেই আংটিটি আছে, প্রফেসর খান বললেন। শ্রাবন্তী, আপনি সিন্দুকটি খুলতে পারবেন? আমি সিন্দুকটি নিয়ে দেখলাম যে এতে একটি তালা লাগানো আছে। তালাটিতে কোনো চাবির ঘর নেই, বরং একটি ছোট্ট গর্ত আছে। এতে কি দিতে হবে? আমি জিজ্ঞাসা করলাম। আপনার রক্ত, প্রফেসর খান নীরবে উত্তর দিলেন। রক্ত? আমি চমকে উঠলাম। হ্যাঁ, রাজকুমারীর বংশধরের রক্ত। এটি খুব বেশি নয়, শুধু একটি ফোঁটা ঘি। আমি অনিন্দর দিকে তাকালাম। সে দ্বিধাগ্রস্ত দেখাচ্ছিল, কিন্তু মাথা নেড়ে সম্মতি দিল। প্রফেসর খান একটি ছোট্ট সুই বের করলেন। আমি আমার আঙুলে একটি ছোট্ট খোঁচা দিলাম এবং এক ফোঁটা রক্ত সিন্দুকের তালার গর্তে ফেললাম। তালাটি আলোকিত হয়ে উঠল এবং খুলে গেল। সিন্দুকের ভিতরে একটি চকচকে হীরার আংটি রাখা ছিল। প্রফেসর খান আংটিটি আমার দিকে এগিয়ে দিলেন। এটি এখন আপনার, তিনি বললেন। আমি আংটিটি হাতে নিলাম। এটি সত্যিই অসাধারণ সুন্দর ছিল, হীরাটি নীলাভ আভা ছড়াচ্ছিল। এই আংটিটি রাজকুমারী তার প্রেমিককে দিতে চেয়েছিলেন, কিন্তু কখনো সুযোগ পাননি, প্রফেসর খান ব্যাখ্যা করলেন। সে সময়ের রাজনৈতিক অস্থিরতার কারণে তাকে বিয়ে করতে হয়েছিল অন্য রাজ্যের রাজপুত্রের সাথে। তিনি এই আংটিটি এখানে লুকিয়ে রেখেছিলেন, যাতে একদিন তার প্রেমিক এটি খুঁজে পায়। আমি অবাক হয়ে আংটিটি দেখছিলাম, হঠাৎ মন্দিরের মেঝে কাঁপতে শুরু করল। কি হচ্ছে? আমি ভয়ে চিৎকার করে উঠলাম। মন্দিরটি ধসে পড়ছে, প্রফেসর খান চিৎকার করে বললেন। আমাদের এখনই বের হতে হবে। আমরা সবাই দ্রুত মন্দির থেকে বের হওয়ার চেষ্টা করলাম। কিন্তু হঠাৎ আমার পা আটকে গেল একটি পাথরের নিচে। আমি চেষ্টা করছিলাম পা ছাড়াতে, কিন্তু পারছিলাম না। অনিন্দ, আমি চিৎকার করে ডাকলাম। অনিন্দ আমার দিকে দৌড়ে এলো এবং আমাকে টেনে তুলল। ঠিক তখনই পাথরটি পড়ল, আর আমরা দুজন এক পাশে সরে গেলাম। আমরা যেভাবে পারলাম মন্দির থেকে বের হলাম। বাইরে এসে দেখলাম প্রফেসর খান ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছেন। আমরা যখন বাইরে এলাম, মন্দিরের প্রবেশপথ ধসে পড়ল, পুরো মন্দিরটি আবার মাটির নিচে লুকিয়ে গেল। এটা কি করে হল? আমি হাঁপাতে হাঁপাতে জিজ্ঞাসা করলাম। রাজকুমারীর সিন্দুক খোলার পর মন্দিরটি নিজেকে সুরক্ষিত করার জন্য ধসে পড়ে, প্রফেসর খান ব্যাখ্যা করলেন। এটি একটি প্রাচীন সুরক্ষা ব্যবস্থা। আমরা তিনজন জঙ্গল থেকে বেরিয়ে গাড়িতে উঠলাম। আমি এখনও আংটিটি আমার হাতে ধরেছিলাম। গাড়ি চলতে শুরু করলে আমি আংটিটি পরতে চাইলাম। আপনি আংটিটি পরতে চান? প্রফেসর খান জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, এটি সত্যিই সুন্দর, আমি উত্তর দিলাম। তবে আপনাকে একটি সতর্কতা দিতে চাই, প্রফেসর খান বললেন। রাজকুমারীর দাসী তার ডায়েরিতে লিখেছে যে এই আংটিতে একটি অভিশাপ আছে। যে এটি পরবে সে রাজকুমারীর অতীত অভিজ্ঞতাগুলো দেখতে পাবে। আসলেই? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, তবে সেটা কতটা সত্য আমরা জানি না, প্রফেসর খান হাসলেন। আমি পড়তে চাই, আমি দৃঢ়ভাবে বললাম। আমি আংটিটি আমার আঙুলে পরলাম। প্রথমে কিছুই অনুভব করলাম না। কিন্তু হঠাৎ আমার মাথা ঘুরতে শুরু করল এবং আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরে পেলাম, দেখলাম আমি একটি অচেনা জায়গায় আছি। আমার চারপাশে প্রাচীন স্থাপত্য, লোকজন অদ্ভুত পোশাকে ঘুরে বেড়াচ্ছে। আমি নিজের দিকে তাকিয়ে দেখলাম আমিও একটি সুন্দর রাজকীয় পোশাক পরেছি। রাজকুমারী, আপনি এখানে? একজন দাসী আমার কাছে এগিয়ে এলো।
আমি বুঝতে পারলাম আমি রাজকুমারীর অতীতে চলে এসেছি। আমি রাজকুমারী হিসেবে তার জীবন দেখছি। মহারাজ আপনাকে ডেকেছেন, দাসী বলল। আমি দাসীর অনুসরণ করে একটি বটকক্ষে প্রবেশ করলাম। সেখানে একজন বয়স্ক রাজা বসেছিলেন। আমার কন্যা, রাজা বললেন। আমি তোমার বিয়ের ব্যবস্থা করেছি। তুমি ময়মনসিংহের রাজপুত্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে গু। আমি রাজকুমারী হিসেবে প্রতিবাদ করতে চেয়েছিলাম, কিন্তু আমার মুখ থেকে কোনো শব্দ বের হল না। আমি অনুভব করলাম রাজকুমারী কতটা দুঃখিত, কারণ তিনি অন্য কাউকে ভালোবাসতেন। দৃশ্য পরিবর্তন হল, এবং আমি দেখলাম রাজকুমারী একটি বাগানে একজন সুদর্শন যুবকের সাথে আছেন। তারা প্রেমালাপ করছেন, এবং যুবকটি তাকে একটি হীরার আংটি দিচ্ছে, ঠিক সেই আংটি যা আমি পরেছি। প্রিয় সুপ্রিয়া, আমি তোমাকে এই আংটি দিচ্ছি আমার অকৃত্রিম ভালোবাসার প্রতীক হিসেবে, যুবকটি বলল। আমি এটি সবসময় সংরক্ষণ করব, অনন্ত, রাজকুমারী উত্তর দিলেন। আবার দৃশ্য পরিবর্তন হল। এবার রাজকুমারী একা মন্দিরে, তিনি হীরার আংটিটি সিন্দুকে রাখছেন। প্রিয় অনন্ত, আমি তোমাকে কখনো ভুলব না, তিনি কাঁদতে কাঁদতে বললেন। যদি পুনর্জন্ম থাকে আমরা আবার মিলিত হব গো। হঠাৎ সব কিছু ঘুরতে শুরু করল এবং আমি আবার অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরে পেলাম, দেখলাম আমি আবার গাড়িতে আছি। অনিন্দ ও প্রফেসর খান উদ্বিগ্নভাবে আমার দিকে তাকিয়ে আছেন। শ্রাবন্তী, তুমি ঠিক আছো? অনিন্দ উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করল। হ্যাঁ, আমি ঠিক আছি, আমি ধীরে ধীরে উত্তর দিলাম। আমি রাজকুমারীর জীবন দেখলাম। সত্যি? প্রফেসর খান আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলেন। আমি তাদের সবকিছু বললাম, রাজকুমারীর অনিচ্ছাকৃত বিয়ে, তার প্রেমিক অনন্ত, এবং আংটির ইতিহাস। এটা অবিশ্বাস্য, প্রফেসর খান বিস্ময়ে বললেন। এই তথ্যগুলো আমাদের গবেষণায় অমূল্য যোগদান করবে। আমরা শহরে ফিরে আসলাম। আমি আংটিটি খুলে আমার হাতে ধরে রাখলাম, আর কোনো ভীষণ বা অজ্ঞান হওয়া থেকে বিরত থাকতে চেয়েছিলাম। বাড়ি ফিরে আমি আর অনিন্দ সারাদিনের ঘটনা নিয়ে আলোচনা করছিলাম। তুমি কি বিশ্বাস করো আমি সত্যিই ওই রাজকুমারীর বংশধর? আমি জিজ্ঞাসা করলাম। হতে পারে, অনিন্দ উত্তর দিল। তোমাদের দুজনের চেহারা এতটাই মিল। আমি আবার আংটিটি দেখছিলাম। এটি সত্যিই অসাধারণ সুন্দর ছিল। হঠাৎ আমার মনে হলো আমি আংটিটি আবার পরে দেখি। তুমি আবার পড়তে চাও? অনিন্দ জিজ্ঞাসা করল। হ্যাঁ, আমি আরও জানতে চাই, আমি উত্তর দিলাম। অনিন্দ আমার হাত ধরল। আমি তোমার পাশে আছি গু। আমি আবার আংটিটি পরলাম। এবার আমি অজ্ঞান হইনি, কিন্তু আমার চোখের সামনে একটি দৃশ্য ভেসে উঠল। আমি দেখলাম রাজকুমারী সুপ্রিয়া তার বিয়ের দিনে। তিনি অত্যন্ত দুঃখিত, কিন্তু তার দায়িত্ব পালন করছেন। হঠাৎ একটি বিদ্রোহ শুরু হয়ে গেল। কিছু সৈন্য রাজপ্রাসাদে প্রবেশ করল এবং রাজাকে আক্রমণ করল। সেই অরাজকতার মধ্যে রাজকুমারী প্রাসাদ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তিনি বাগানে গিয়ে দেখলেন তার প্রেমিক অনন্ত তাকে অপেক্ষা করছে। চলো আমরা পালিয়ে যাই, অনন্ত বলল। কিন্তু রাজকুমারী জানতেন তিনি তার রাজ্য এবং লোকদের ছেড়ে যেতে পারবেন না। তিনি অনন্তকে গোপন মন্দিরে নিয়ে গেলেন এবং তাকে হীরার আংটিটি দিলেন। এটি তোমার কাছে রাখো, তিনি বললেন। এবং যখন সময় উপযুক্ত হবে তুমি এটি আমার বংশধরদের কাছে ফিরিয়ে দিও। অনন্ত আংটিটি নিলেন, কিন্তু তাকে বিদ্রোহীরা ধরে ফেলল। রাজকুমারীকেও ফিরে যেতে হল প্রাসাদে। আরও একটি দৃশ্য দেখা গেল। অনন্ত পালিয়ে যাচ্ছেন, তার সাথে আংটিটি। তিনি মন্দিরে গিয়ে আংটিটি লুকিয়ে রাখলেন এবং সিন্দুকে একটি রহস্যময় তালা লাগালেন। দৃশ্য আবার পরিবর্তন হল এবং আমি দেখলাম রাজকুমারী সুপ্রিয়া বৃদ্ধ বয়সে। তিনি তার নাতিনাতনীদের একটি গল্প বলছেন, তার এবং অনন্তের প্রেমের গল্প। তিনি তাদের বললেন যে একদিন তাদের বংশধররা হীরার আংটিটি খুঁজে পাবে এবং তার প্রেমের কাহিনী জানবে। আমি আবার বর্তমানে ফিরে এলাম। অনিন্দ আমার দিকে উদ্বিগ্নভাবে তাকিয়েছিল। তুমি ঠিক আছো? সে জিজ্ঞাসা করল। হ্যাঁ, আমি উত্তর দিলাম। আমি আরও দেখলাম। এবার অনন্তকে দেখলাম, রাজকুমারীর প্রেমিককে। তিনি আংটিটি মন্দিরে লুকিয়েছিলেন। শ্রাবন্তী, জানো কি মজার ব্যাপার? অনিন্দ হঠাৎ বলল। কি? অনন্ত আমার দাদার নাম ছিল গু। আমি চমকে উঠলাম। সত্যি? এটা একটা যোগাযোগ নাকি? হয়তো না, অনিন্দ আমার হাত ধরল। আমার দাদা আমাকে বলতেন যে আমাদের পূর্বপুরুষরা একজন রাজকুমারীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন গু। আমি অবাক হয়ে অনিন্দর দিকে তাকালাম। তুমি কি বলতে চাও যে গি? হ্যাঁ, আমি বিশ্বাস করি আমি অনন্তের বংশধর,
আর তুমি রাজকুমারী সুপ্রিয়ার। অনিন্দ হাসল। এবং যেমন তারা প্রতিজ্ঞা করেছিল, আমরা পুনর্মিলিত হয়েছি। আমি আংটিটি অনিন্দকে দিলাম। এটি তোমারই প্রাপ্য। অনিন্দ আংটিটি নিল এবং আবার আমার আঙুলে পরিয়ে দিল। এটি তোমারই থাকুক, ঠিক যেমন অনন্ত চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন এটি সুপ্রিয়ার বংশধরদের কাছে ফিরে যাক। আংটিটি আমার আঙুলে চকচক করছিল। এবার আর কোনো ভীষণ আসল না, তবে আমি একটা অদ্ভুত শান্তি অনুভব করলাম, যেন রাজকুমারী সুপ্রিয়া এবং অনন্তের আত্মারা শান্তি পেয়েছে। পরদিন আমরা প্রফেসর খানকে সব কিছু জানালাম। তিনি আমাদের কথা শুনে অত্যন্ত উৎসাহিত হয়ে উঠলেন। এটি আমাদের ইতিহাসের একটি অমূল্য অংশ, তিনি বললেন। আপনারা কি আমাদের সাথে কাজ করতে আগ্রহী? আমরা আরও প্রাচীন স্থান ও ইতিহাস সম্পর্কে গবেষণা করছি। আমি এবং অনিন্দ একে অপরের দিকে তাকালাম। অনিন্দ মাথা নাড়ল, আমিও সম্মতি দিলাম। হ্যাঁ, আমরা আগ্রহী, আমি উত্তর দিলাম। এভাবেই আমাদের নতুন অ্যাডভেঞ্চার শুরু হল। আমরা প্রফেসর খানের সাথে বিভিন্ন প্রাচীন স্থান ঘুরে বেড়াতে লাগলাম, নতুন নতুন রহস্য উন্মোচন করতে লাগলাম। আমার আঙুলে হীরার আংটি আমাদের পথ দেখাত, আমাদের অতীতের সাথে সংযোগ স্থাপন করত। এই অভিযানে আমাদের মেয়ে দীপাও যোগ দিল। তার মধ্যেও রাজকুমারী সুপ্রিয়ার রক্ত প্রবাহিত। সে আংটিটি পরলে সেও অতীতের দৃশ্য দেখতে পেত। আমরা এখন একটি বিশেষ পরিবার, যারা অতীত এবং বর্তমানের মধ্যে সেতু তৈরি করছে, যারা বাংলার হারিয়ে যাওয়া ইতিহাস পুনরুদ্ধার করছে। আমার নাম শ্রাবন্তী রায়। আমি এখন শুধু একজন সাধারণ গৃহিণী নই, আমি একজন আর্কিওলজিস্ট, একজন অন্বেষক, একজন রাজকুমারীর বংশধর। আমার জীবন এখন রহস্য এবং অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ, এবং আমি এই নতুন জীবন উপভোগ করছি। এভাবেই আমাদের রহস্যময় যাত্রা শুরু হল, একটি সাধারণ শাড়ি কেনাকাটা থেকে একটি অসাধারণ আবিষ্কারে।